ডিয়ার ভিউয়ার্স, মারাত্মক এক স্বস্তি। গত ৩রা ডিসেম্বর ২০২৫ ডিভিশন বেঞ্চের রায়ে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি, যেটা সিঙ্গেল বেঞ্চের রায়ে খারিজ হয়ে গিয়েছিল, চাকরি বাতিল হয়ে গিয়েছিল, সেই চাকরি কিন্তু বহাল রইল। এটা একটি রিমার্কেবল জাজমেন্ট এবং মারাত্মক জাজমেন্ট। এই পরিপ্রেক্ষিতে যে ২৬,০০০ কিন্তু শিক্ষকদের চাকরি অলরেডি চলে গিয়েছে এবং তাদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে টানাপোড়েন চলছে। এই আবহে দাঁড়িয়ে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকা এবং পাশাপাশি ২৬,০০০ শিক্ষকদের চাকরি চলে যাওয়া, এই দুটোকে প্যারালালি রাখছে সমাজ, কিন্তু এই দুটোকে প্যারালালি দেখছে এবং একই দৃষ্টিভঙ্গি দিয়ে যখন সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মহল এটিকে পাশাপাশি রাখবেন এবং দেখবেন, তখন কিন্তু সমাজে এক বিরূপ দৃষ্টিভঙ্গি বা বিরূপ প্রতিক্রিয়া দেওয়ার কথা। এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে এই যে কেসটি হলো, এই কেসটি যে রায় হলো তার জাজমেন্ট কপি নিয়ে আমরা আলোচনা করব। এই জাজমেন্ট কপিতে কেনই বা এদের চাকরি রেখে দেওয়ার হলো এবং কি যুক্তি দেওয়া হলো সেখানে। হোয়ারেজ ২৬,০০০-এর যে চাকরি চলে গিয়েছে, এই ২৬,০০০-এর চাকরিতে কি কি যুক্তি ছিল সে ব্যাপারটাতে আমরা যাব না, বাট আমরা তো জানি ২৬,০০০-এর চাকরি কিন্তু গিয়েছিল, কি কি কারণ ছিল। ১৭ দফা অ্যানোম্যালিজের কথা বলা হয়েছিল, ১৭ দফা দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছিল। তো আমরা আজকে এখানে এই স্পেসিফিক এই জাজমেন্টটি নিয়ে আলোচনা করব যে এই যে ৩২,০০০ শিক্ষকদের চাকরি থেকে গেল। এই জাজমেন্ট কপিতে যাওয়ার আগে আমি একটু বলে নিই, মানে আমি সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট কপিটা এর আগেই দেখেছিলাম। এটা যখন চর্চা হচ্ছিল, খুব আলোচনায় ছিল যে ৩২,০০০ শিক্ষকদের চাকরি থাকবে না যাবে। বহু অনেকেই বলেছিলেন যে ৩২,০০০-এর চাকরি একেবারেই চলে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু জাজমেন্ট কপিটাকে খুঁটিয়ে দেখছিলাম। সিঙ্গেল বেঞ্চের রায়, যেটা ১২ই মে ২০২৩-এ জাজমেন্টটা পাস্ট হয়েছিল এবং সেখানে ৩২,০০০ এই প্রাথমিক শিক্ষকদের চাকরিটা খারিজ হয়ে গিয়েছিল, চাকরিটা চলে গিয়েছিল। তো সেই জাজমেন্টটা দেখার পরে আমি নিজেই একটু মানে এখন তো আমি প্রচুর কনফিডেন্ট, কারণ তখন আমি যে ভাবনাটা ভেবেছিলাম সেটি সত্য হয়েছে আজ। ভাবনাটা এটাই ভেবেছিলাম যে ওই যে জাজমেন্ট কপিটা ছিল এবং যে জাজমেন্টে যে কপিতে যা লেখা হয়েছিল, সেই লেখাটা মানে কোর্টে ততটা গ্রাহ্য হবে বলে আমার মনে হচ্ছিল না। কারণ দেখুন, জাজমেন্ট কতটা স্ট্রং হবে এবং জাজমেন্টটা কোন দিকে যাবে তা কিন্তু তার যে উপস্থাপনা এবং তার যুক্তি নির্ভর আলোচনার উপরেই কিন্তু নির্ভর করে। সেই যে জাজমেন্টটা ছিল সেখানে অনেক ভাষা, অনেক তথ্য দেওয়া ছিল, তো কিন্তু সেটা ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সের উপরে এতটা কিন্তু বেস্ট ছিল না। ২-৩টে ব্যাপার বলা হয়েছিল, যেমন র্যাঙ্ক জাম্পিং। ধরুন আমি একটা কথা বলছি, র্যাঙ্ক জাম্পিং। তো এই যে র্যাঙ্ক জাম্পিংকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো তথ্য দিতে পারেনি কোর্ট। তারা কি করেছে না, ১৬৫ বিধি নিয়মকে কাজে লাগিয়ে পাওয়ার অফ এ জাজ, যেটা জাজকে একটা পাওয়ার দেয় তদন্তটাকে কিছুটা তদন্তকে করে নেওয়ার বা করতে পারার, এটা জাজের ক্ষমতা আছে। সেই অনুযায়ী তিনি কি করলেন না, কোর্ট কি করলো যে একটা ইন্টারভিউ করলো। বিভিন্ন ইন্টারভিউয়ার্স যারা ওই সিলেকশন প্রসেসে ছিলেন এবং কিছু অ্যাপয়েন্টিজ, তাদেরকে নিয়ে একটা ইন্টারভিউ করানো হয়েছিল এবং সেখান থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া গেছিল। কিন্তু ঠিক একেবারে উল্টো কেস হয়েছিল ২৬,০০০ কেসে। ২৬,০০০-এর যে কেসটা হয়েছিল সেখানে কিন্তু আরটিআইয়ের অনেক তথ্য ছিল। আরটিআই করা হয়েছিল, সেখান থেকে কমিশন যে রিপোর্ট দিয়েছিল, আরটিআইয়ের উত্তর দিয়েছিল, সে একেবারে কংক্রিট, মানে একেবারে রিপোর্ট। এই জায়গাগুলোতে কিন্তু ফারাক আছে, পার্থক্য আছে, অনেক কিছু এরকম ব্যাপার আছে যেগুলো কিন্তু ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরিকে মানে
চলে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছে, কিন্তু 26,000টাকে রক্ষা করতে পারেনি। সেখানে 26,000-এর কেসে কিছু ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স ছিল। আসলে আমরা হয়তো সবাই বুঝছি, আমি আপনি সবাই শুনছি যে টাকা দিয়ে চাকরি হচ্ছে, টাকা দিয়ে চাকরি হচ্ছে, কিন্তু সেটাকে প্রুভ করতে গেলে তার কিছু বেস পয়েন্ট চাই। এখানে দেখুন 32,000 যে মামলা, এখানে প্রতি মুহূর্তে কতগুলো কেসের উপরে এই মামলাটি মানে জাজমেন্টটি হয়েছে। দেখুন 140 জন আনসাকসেসফুল পার্টিসিপেন্ট যারা ছিলেন তারা এই কেসটি করেছিল এবং তারা বলতে চেয়েছিলেন এটা টোটাল অ্যানোম্যালিজ হয়েছে। কিন্তু তারা কখন এসেছিলেন কোর্টে? তারা 5 বছর বাদে এসেছিলেন, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ হয়ে যাওয়ার 5 বছর বাদে এসেছিলেন। তার মধ্যে কিন্তু কোনো তারা কেউ আসেননি। কিন্তু 26,000 কেসে কিন্তু একটা ব্যাপার অন্য ছিল। সেখানে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন বৈশাখী ভট্টাচার্য নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু কেস ফাইল করেছিলেন। তো তারপরেও আরও অনেক কেস হয়েছিল, তারপরে এই কেসটা এসেছিল। কিন্তু এখানে এইটাই কিন্তু ঘটনা এমন হয়নি। এখানে আরেকটি ব্যাপার দেখুন, এখানে জাজমেন্ট কপিতে উল্লেখ করা হয়েছে যে কথাটি, ইট ইজ এ ট্রাইট ল that a party is not entitled to seek relief which he has not prayed for. যদি পার্টি কিন্তু তারা এই ক্যান্সেলেশন চায়নি, তারা এটা প্রেয়ারই করেনি কোর্টে যে এদের চাকরি বরখাস্ত করা হোক বা খারিজ করা হোক, তাহলে তাকে সেখান থেকে রিলিফ দেওয়ার কোনো প্রশ্নও নেই। এই জাজমেন্টের প্রতিটি পরতে সিঙ্গেল কোর্টের কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে, সিঙ্গেল কোর্টের জাজমেন্টের ক্রিটিসাইজ করা হয়েছে। সিঙ্গেল কোর্টের জাজমেন্টের কোন পয়েন্টটাকে ক্রিটিসাইজ করা হয়েছে না, ওই যে পয়েন্টে সিঙ্গেল কোর্টের জাস্টিস তিনি এক্সামিনেশন নিয়েছিলেন, মানে তিনি নিজেই কিছু তদন্ত ইনভেস্টিগেশন করেছিলেন নিজের থেকে স্বতঃপ্রণোদিত হয়ে। বিভিন্ন ইন্টারভিউয়ার্স, অ্যাপয়েন্টিজ, এরকম বিভিন্ন টিচার্স, বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোকেদেরকে তিনি যে ইনভেস্টিগেশন করেছিলেন, তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেইটা 26,000-এর কেসে একেবারে আলাদা যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে 26,000-এর কেসে কিন্তু বাগ কমিটি বসানো হয়েছিল এবং বাগ কমিটির রিপোর্ট এসেছিল। সেই রিপোর্টের ভিত্তিতে কোর্টে কিন্তু জাজমেন্ট হয়েছিল, যেটা কিন্তু এই 32,000 কেসে কোনো কমিটিই বসেনি, কোনো কমিটি, প্রাইমারি কমিটি যারা কিন্তু কোনো রিপোর্ট দেয়নি। আরও একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে 26,000 কেসে ছিল, যেটা 32,000 কেসে সেই পয়েন্টটা স্ট্যান্ডই করতে পারেনি। সিঙ্গেল কোর্টের যে জাজমেন্ট হয়েছিল, যেটা 32,000 প্রাইমারি টিচার্সদের সিঙ্গেল কোর্টে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেটা হয়েছিল, সেখানেও কিন্তু এই পয়েন্টটিকে উত্থাপন করা হয়নি, যেটা হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 16। কনস্টিটিউশনের আর্টিকেল 16 কি বলছে? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে অপরচুনিটি ইকুয়াল হতে হবে, এটাই কিন্তু ফান্ডামেন্টাল রাইট অফ এ পারসন। এটা কনস্টিটিউশনের বিধিবদ্ধ নিয়ম, একেবারে এটাকে অমান্য করাই যায় না। কিন্তু এই আর্টিকেল 16 নিয়ে একটা কথা, একটা বাক্য, মানে আর্টিকেল 16 অফ কনস্টিটিউশন, এই কথাটি, এই শব্দটি ব্যবহার করা হয়নি, সেটা সিঙ্গেল কোর্টের জাজমেন্টই হোক আর এই ডিভিশন বেঞ্চের জাজমেন্টই হোক না কেন, এখানেও তো বলা হয়নি। আর সিঙ্গেল কোর্টেও এই কথাটাকে উল্লেখ করা হয়নি যে আর্টিকেল 16 ভায়োলেট হয়েছে। তো 26,000-এর কেসে কিন্তু সেখানে বলা হয়েছে আর্টিকেল 16 ভায়োলেট হয়েছে। তো আর্টিকেল 16 ভায়োলেট হয়েছে, এইটার প্রমাণ হিসাবে কিন্তু ওখানে যেহেতু পেশ করাতে পারেনি, তাই এখানেও কিন্তু সেটাকে বহাল রাখা হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটাকে আমি মনে করছি এই 9 নম্বর প্যারাতে এই জাজমেন্টের কপিতে। তো ইভেন ইফ দেয়ার ইজ এ ডিফেক্ট অর অ্যান অমিশন, যদি সেখানে কোনো ডিফেক্ট অথবা অমিশন থেকেও থাকে, দ্য কোর্ট ক্যান নট কারেক্ট দ্য ডিফেক্ট অর সাপ্লাই অমিশন ইন অ্যাজ মাচ অ্যাজ সাচ অ্যাক্ট উড ট্যান্টামাউন্ট টু জুডিশিয়াল লেজিসলেশন হুইচ ইজ ইম্পারমিসিবল ইন ল। তাহলে দেখুন
কোর্ট ক্যান নট কারেক্ট দ্য ডিফেক্ট বলেছে ওর সাপ্লাই অমিশন, কিন্তু এই কথাটি যখনই আর্টিকেল 16 চলে আসবে তখন এই কথাটি ভুল। কোর্ট কারেক্ট করতে পারে, অবশ্যই তার অধিকার আছে। আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। সমাজ কাদের জন্যে, সভ্যতা কাদের জন্যে, কোর্ট কাদের জন্যে, এটা আমাদের বুঝতে হবে। দুর্বলদের জন্যই কিন্তু কোর্ট। সরকার কাদের জন্য, দুর্বলদের জন্য। এই দুর্বলদের প্রোটেক্ট করাটাই হচ্ছে তো সংবিধানের মূল লক্ষ্য। একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, এমন কিছু নিয়ম করতে হবে যাতে দুর্বলরাও রক্ষা পায়। এখন ঘটনা হচ্ছে 1 লাখ জন পরীক্ষা দিলেন, 1 লাখ পরীক্ষা দেওয়ার পরে কৃতকার্য হলেন মনে করুন 40,000, বাকি যে 60,000 অকৃতকার্য হলেন তারা কিন্তু ফিরে আসার পরে তাদের মধ্যে প্রায় 90% যারা পরীক্ষার্থী ছিল তারা যদি মনেও করে যে দুর্নীতি হয়েছে তবুও তারা হাল ছেড়ে দেবে। এটাই হচ্ছে দুর্বলদের প্রধান লক্ষণ, তারা কিন্তু হাল ছেড়ে দেয়। সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল সেই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে যদি আর্টিকেল 16 উল্লেখ থাকতো তাহলে কিন্তু কোর্ট আমার মনে হয় এটা লিখতেই পারতো না। ডিভিশন বেঞ্চ এটা লিখতে গিয়ে তাদের ভাবতে হতো যে আর্টিকেল 16 কী এবং তাকে খণ্ডন করার জন্য তাদের ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সকে আগে প্রতিস্থাপন করতে হতো। কিন্তু তারা এটা বললেন ইফ দেয়ার ইজ এ ডিফেক্ট অর অ্যান অ্যাম্বিশন, টুকিটাকি যদি ভুলভালটি থাকেও কোর্ট তাকে কারেক্ট করতে পারবে না। কিন্তু সেখানে যদি বলা হতো যে এই ভুলের জন্য আর্টিকেল 16 ভায়োলেট হচ্ছে তাহলে কিন্তু এটা করতে পারতো না। যাই হোক, সেটা ছিল না, অর্থাৎ যে স্ট্রং প্রুফ সেই জায়গাটা কিন্তু ছিলই না। কিন্তু যেখানে 26,000 শিক্ষকদের ভাগ্য কিন্তু একেবারেই বিপরীতে ছুটল। আর এদের ক্ষেত্রেও দেখুন, শোনা গেছে হয়তো হয়েছে, কিন্তু প্রমাণ তো একটা কথা বলবে, প্রমাণটাকে পেশ করতে হবে। এবার সিঙ্গেল বেঞ্চে যেখানে বলা হচ্ছিল যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে তা প্রুফ করার জন্য তিনি নিজে থেকে কিছু ইনভেস্টিগেশন করেছেন, কিন্তু সেটাকে প্রুফ করার কংক্রিট কোনো তথ্য বা ইনফরমেশন মানে প্রুফ সেটা দিতে পারেননি। কোনো আরটিআই কপি, আরটিআইয়ের উত্তর এরকম কিছুই ছিল না। আর একটা বড় যেটা সিঙ্গেল বেঞ্চে ক্লেম ছিল সেটা হচ্ছে সিলেকশন প্রসেসে মানে যে রিক্রুটমেন্ট রুলস হয়েছিল সেই রিক্রুটমেন্ট রুলসের বিরোধিতা করে, মানে রিক্রুটমেন্ট রুলসকে অমান্য করে সিলেকশন প্রসেসটি হয়েছে। সেখানে কিন্তু সেই পুরো ক্লেমটিকে খারিজ করা হয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এটা এররনিয়াস, কারণ এরপর একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ওই 2000 রিক্রুটমেন্ট রুলস 2016 পরে রুল 7 একটা অ্যামেন্ডমেন্ট ভার্সন ছিল, সেই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু কোর্ট সিঙ্গেল বেঞ্চ কনসিডার করেনি। তাই এই কারণে এই ব্যাপারটিও খারিজ হয়ে যায়, এই যে যুক্তিটা, অর্থাৎ সমস্ত যুক্তিগুলো খারিজ করে দেওয়া হয়েছে এবং কোনো কংক্রিট যুক্তি না থাকায় 32,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি কিন্তু বহাল রয়ে গেছে। হোয়ারএজ 26,000 শিক্ষকদের ভাগ্য কিন্তু এতটাই বিপরীত, এতটাই খারাপ যে তাদের ক্ষেত্রে সমস্ত প্রমাণ পাওয়া গেছে এবং সেই প্রমাণগুলিকে উপস্থাপন করা হয়েছে এবং সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও আজ তাদেরকে বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।